আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 30 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্রি বলা কথাটা পছন্দ হলো না ভাইয়ের। শুরু কণ্ঠে বলে উঠলো, পিক তুলতে হলে ছাদে গিয়েও তুলতে পারতো। আদ্রি আমতা আমতা করে ভাইকে কিছু বলতে চাইলো, কিন্তু মনের মাঝে সংকোচ কাজ করছে। বলবে কি বলবে না ফিরিয়ে নিচ্ছে মুখ থেকে। বোনের মুখভঙ্গি পড়তে দেরি করলো না আদ্র। দৃঢ় কণ্ঠে জানতে চাইলো কোনো সমস্যা কিনা। ভাইয়া আসলে ভূমির কালকে তো 4 তারিখ ছিল, তো ভূমি ঠিক নেই। এমন সময় কোথায় আটকে পড়েছে, তাই আদ্রি হাত কষলে কষলে এটুকু কথা বলে থামলো। আদ্র চোয়াল শক্ত করলো, কি বুঝেছে জানা নেই, তবে একবার বাহিরের দিকে চোখ রেখে তড়িৎ গতিতে ঘরে প্রবেশ করলো। মিনিট মাথায় আবার ছাতা নিয়ে দৌড়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। ভাইকে যেতে দেখে আদ্রি সাহস করলো, এতক্ষণে একা সে কিভাবে খুঁজবে সে ভয়ে বের হয়নি। দৌড়ে গেল ভাইয়ের পিছনে। এইদিকে ভূমির আর সহ্য হচ্ছে না ভিজতে। মাইশাকে অনুরোধ সরে বলল, মাইশা আপু প্লিজ বাড়ি চলো, দেখো বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। আরে আর একটু সময় দাও, তুমি গ্রামে মেয়ে হয়ে এমন কোথায় বৃষ্টির মাঝে নিজেকে উপভোগ করবে তা না। কিছুটা আহ্লাদী কণ্ঠে কথাটা বলে দুহাত মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সব। কি করবে ভূমি এতক্ষণ যাবৎ এমন চলে আসছে। ভূমি যে কোনো সায়ারনেসে দাঁড়াবে তার কোনো উপায় পাচ্ছে না। না পারছে মাইশাকে এখানে একা রেখে চলে যেতে। ইচ্ছে করছে তাও নিজেকে দমিয়ে রেখেছে, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে ইচ্ছে করে তার সাথে এমন করছে নিশ্চয়ই। এখন যদি ফেলে রেখে বাড়ি ফেলে যায়, সকলে কথা শোনাবে। বিশেষ করে আদ্র ভাইয়া যদি তাকে ভুল বুঝে এই মেয়ের জন্য, তখন আদ্র ভাইয়াকে তো আর সমস্যার কথাটা বলতে পারবে না। আদ্র হুটুপুটি করে বের হওয়ায় বাইকটাও নিয়ে আসার কথা মাথায় ছুটে গিয়েছিল। মিনিট 7 মতো দৌড়ে এসে ভূমিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আদ্র ছুটে গিয়ে ভূমির সামনে এগিয়ে এসে মাথায় ছাতা ধরে দাঁড়ায়। হুট করে বৃষ্টি থেমে যাওয়ার কারণ খুঁজতে ভূমি উপরে তাকাতে চোখ পড়ে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। দৃষ্টি তার ভারী। ভূমি তাকিয়ে আছে আদ্রের দিকে। বৃষ্টির মাঝে ঘেমেছে মুখখানা, নাকি তার বৃষ্টিতে বিন্দু বিন্দু জলতা বোঝা গেল না। আদ্র গলার আওয়াজ কঠিন করে ভূমিকে ধমকেই বলে উঠল, আষাঢ়ে প্রথম বৃষ্টি। মৃদু বন্ধ বাতাসের তালের সাথে কখনো কম কখনো বেশি হাওয়া বর্ষণে তাণ্ডব। এই তালমাতাল বৃষ্টি প্রকৃতি যেন এই নতুন রূপে সেজে উঠেছে, তবে সাজাতে পারেনি ভূমির অন্তর। মেয়েটা কি কাঁদছে তা বোঝার উপায় কই। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটার সাথে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর মুক্তজুন্দ বিলনীয় হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। তবে চোখে মুখে অসহায়ত্ব, হালকা লালচে ভাব স্পষ্ট প্রতীয়মান। আদ্র তাকালো, গভীরভাবে পর্যবেক্ষণ করে একটু আবিষ্কার করব ভূমির মাঝে। গভীর নেত্রে তাকিয়ে থাকলো কিছু সময়। মনের মাঝে কিছুটা প্রশ্নে হানা দিচ্ছে, জানতে চাইল, বৃষ্টি ভেজা সব নারীদের কি এমন মায়াবী দেখায়? আদ্রে জানা নেই এমন প্রশ্নের উত্তর। ভাবনার মাঝে পরক্ষণে নিজেকে সামলে নিল। দৃষ্টি সরালো, নিজেকে দুর্বল দেখালো না। এবার কিছুটা চল শক্ত করলো, দৃঢ় কণ্ঠে ধমকে বলে উঠল, এই মেয়ে তোমার কি কোনো কমন সেন্সের অভাব? দিন দিন বয়স বাড়ছে, বুদ্ধি না? কেন এমন খারাপ ওয়েদারে বাইরে এসেছো? কেন এই বৃষ্টির মাঝে এই অবস্থায় দাঁড়িয়ে এসো ভিজছ? আদ্রে ধমক খেয়ে ভূমির টমাটে অসহায়ত্বের চাপ দীর্ঘরূপ ধারণ করলো। করুণ চাহনিতে তাকালো সামনে পুরুষটার দিকে। মনের মাঝে আওড়ালো, উনি এসে বকেছেন? উনি ভুল বুঝলেন ভেবেই তো মাইশা আপুর এমন বাচ্চা মতে সঙ্গ দিয়েছে। কষ্ট হওয়া সত্ত্বেও এখানে দাঁড়িয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। ইচ্ছেও জাগেনি বলবার। এরই মাঝে আদ্রে এসে হাজির হলো। দূর থেকে আদ্রের আওয়াজ শুনে মাইশা তাকালো পিছনে। ভূমির সাথে দাঁড়িয়ে থাকা আদ্রকে মুখখানা দেখে চিনতে বেগ পেতে হলো না তার। কিন্তু এই অসময়ে আদ্রকে এখানে দেখবে মোটেও আশা করিনি। মনে কিছুটা ভয় এনে হানা দিল, ভূমি যদি বলে দেয় তার জন্য তখন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই আদ্র ভুল বুঝবে। সামনে এগোলো না, ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো ভূমিদের। এদিকে ভূমি কিছু না বলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দেখে আদ্র পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলল, থাপড়ে তোমার সব পাকনামো সরিয়ে দেব, চুপ করে আসো কেন? এখনো কি ভিজতে মন চাইছে? হাট তাড়াতাড়ি। আদ্রের পুনরায় ধমকে ভূমির করুণ দৃষ্টিতে তাকে মিনমিন সরে বলল, আসলে ভাইয়া পুরো শরীর ভিজে গিয়েছে, তাই আমার একটু অস্বস্তি লাগছে। ভূমি হাঁসফাঁস করতে করতে কথাটুকু বলেই থামল। আদ্র ভূপ উসকে চাইল, পরক্ষণ নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে ফেলল। নিজের মুখপানে ভেসে ওঠা রাগ সংযত করে শান্ত কণ্ঠে বলল, হাতটা ধর। আদ্রের কথাগুলো ভূমির প্রশ্ন ভরা চাহনিতে তাকালো তার দিকে। বোঝার চেষ্টা করলো কি বলতে বা কি ইচ্ছে চাইছে আদ্রর। ভূমির ভাবনার মাঝে আদ্র পুনরায় উঁচু গলায় বলে উঠল, ছাতা ধরতে বলেছি, আমার মুখ দেখতে নয়। ভূমি ঝটপট করে আদ্রে হাতে থাকা ছাতা নিজের কাছে টেনে নিতে আদ্র ভূমিকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে নিল হাওয়ায়। আদ্রের এমন হুট করে কারো কাজে ভূমির হতভঙ্গ হয়ে পড়ল। অবাক হওয়া নেই, চোখ দুটো গোল গোল হয়ে করে তাকালো আদ্রের দিকে। স্তব্ধ বনে সোজা হয়ে গিয়েছে শরীর। এই কাজ তার কাছে যেন অনাকাঙ্ক্ষিত। নিজের কাছেই অসুস্থ হতে শুরু করেছে। আদ্রের এমন ছোঁয়ার সাথে নিজের সমস্যাও তো রয়েছেই। এটা তো অন্য সময় হলে কেবল ভালো লাগা ছেড়ে যেত, ভালো লাগার বিষয় হতে পারত, কিন্তু এই মুহূর্তে ভূমির কাছে তো তা মোটেও স্বস্তি ঠিকছে না। দুটো অনুভূতির সংমিশ্রণে এক অদ্ভুত অস্বস্তি ভর করেছে। উনি না জেনে বুঝে এমন করবেন তা তো ভাবনার ছিল না। ভাইয়া আপনি কি করছেন? আমার সমস্যা বুঝতে পারছেন না? প্লিজ নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। ভূমি ঘন ঘন নিঃশ্বাস ফেলে কথাটুকু বলল কোনো রকম। বুকের ভিতর ধূপ ধূপ করে আওয়াজ করতে লাগলো। শরীরটা মৃদু ভাজা কাঁপতে শুরু করলো। আদ্র প্রথমবারের মতো এমন ছোঁয়া পেয়েছে।
কিশোরী মনে আবেগ ঘন নাড়া দিয়ে উঠতে চাইলেও তা পেরে উঠল না। এই মুহূর্তে আবেগদের প্রশ্রয় দেওয়া ইচ্ছে জাগাতে চায়নি ভূমি। চুপচাপ ছাতা ধরে যেভাবে আছে সেভাবে থাকো, তোমার সমস্যা বোঝার আমার প্রয়োজন নেই। ভূমির এমন ছটপড়ানি দেখে আদ্র বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না করে স্বাভাবিক ভঙ্গিতে কথাটুকু বলে আদ্র হাঁটতে শুরু করলো। ভূমি কী করবে বুঝে উঠতে পারছে না। ইস, কেমন একটা অপরিস্থিতিতে পড়ে গেল। এভাবে একটা মেয়েকে রাস্তার মাঝে কুলে তুলে হাঁটা কেমন দেখায়। যদি বৃষ্টির কারণে পুরো রাস্তা শুনশান, কোনো মানুষের আনাগোনা দৌড়াদৌড় দেখা মিলছে না। তারপর বড় কথা, আদ্রকে তো বলতে পারছে না যে পিরিয়ড চলছে, সে কারণে ভিজে শুইলে হেঁটে যেতে অসুবিধাও লাগছিল। আদ্র সোজা পথ ধরে ভূমিকে নিয়ে হেঁটে চলল। মাইশার দিকে তাকালো না পর্যন্ত। বিষয়টা খুব বেশি পোড়ালো মাইশার মনটাকে। কেন সে শুধুমাত্র ভূমিকে কেয়ার করলো। মিনিট 10 হাঁটতে এসে পৌঁছালো নিজেদের বাড়ির সামনে। আদ্র গেট দিয়ে প্রবেশ করতে যাবে তার আগেই ভূমি কিছুটা হেঁচিয়ে উঠতে বলল, ভাইয়া দাঁড়ান প্লিজ, এখানে নামিয়ে দিন, ভিতরে সবাই আছে, দেখলে বিষয়টা কেমন হবে। আদ্র ভূমির চিৎকারে থামলো, রাগি চোখে তাকালো ভূমির দিকে। কেন সে এত কথা বলছে, এত নাড়াচাড়া করছে যা সারাটা পথ করে এসেছে। কিন্তু আদ্র নিজেকে শান্ত রাখলো, চাইলো না আর ধমক দিতে। আদ্র থামলো, ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শিওর পারবে? ভূমি উপর নিজ ঘন মাথা নেড়ে ছাই দিল সে পারবে। আদ্র ভূমির প্রতি উত্তরে কেবল গুড বলল আর ভূমি নামার প্রস্তুতি নিতে থাকলো। কিন্তু ভূমির কোনো পাতা না দিয়ে নিজের মতো করে পথ ধরে হেঁটে চলল সদর দরজা ভেদ করে ভিতরে। ভূমি দরজায় কি করবে বুঝে উঠতে পারছে না। নিশ্চয়ই এই সময় মা মামুনি বসে আছে নিচে। ওনারা বিষয়টা নেগেটিভভাবে নিলে তখন শুরুর আগে তো শেষ করে দিবে। ভুল বুঝে যদি বিয়ে দিয়ে দেয় না, সে এখন আর বিয়ে করতে চায় না বাহিরে। কিন্তু কি করবে, একজোটা লোকটাকে কথা বললো তো কানে নিবে না। চোখ দুটো বুঝে চুপ করে রইল, যা হবার হোক, সে তাকাবে না মায়েদের দিকে। সদর দরজা পা রাখতে সোফায় বসে থাকা দুই মায়ের চোখ পড়ে আদ্রের দিকে এবং তার কোলে আঁকড়ে ধরে আছে ভূমির দিকে। দুইজনে ভিজে কাক হয়ে আছে। ভিজে শরীর থেকে টুপটুপ করে পানি হেঁটে আসায় সারা মেঝেতে পানি ভিজে একাকার। চিন্তিত মুখে ভঙ্গিতে এগিয়ে আসে দুইজনে, কিছুটা সামনে এগিয়ে দাঁড়ায় আদ্রের কাছে। মিসেস সাবিনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আদর কি হয়েছে ভূমির, এভাবে কোথায় থেকে এনেছিস ওকে? ভূমি লুকানো মুখ এবার কিছুটা সামনের দিকে প্রদর্শন করলো, মিনমিন চোখে তাকালো সামনের দিকে, তবে অপেক্ষা করলো আদ্রের উত্তরে। কি বলবে তা জানতে। আদ্র ঠোঁটজোড়া গোল করে অতিষ্ঠ ভঙ্গিমায় ঝেড়ে একটা ভারী নিঃশ্বাস ফেললো। স্বাভাবিকভাবে বলল, তেমন কিছু না, চিন্তা করো না। আর বাকি জানার থাকলেও আদ্র থেকে জেনে নিও। আদ্র কথাটা বলে হাঁটতে নিলে মিসেস সাবিনা পুনরায় প্রশ্ন করে, আদ্র তুই ছাতা নিয়েছিলি না, তাহলে ভিজলি কি করে? মামুনি আওয়াজ শুনে ঘুরে তাকালো পিছনে, বিদ্রুপের সুরে হেসে বলল, তোমাদের গুণধর মেয়েকে ছাতা ধরতে দিয়েছিলাম আমাকে বৃষ্টি থেকে রক্ষা করতে, সেজন্য ভিজে গিয়েছি। আদ্রে এমন বৃদ্ধপ করে বলার কথায় ভূমির রাগ হলো। চোখ পাকিয়ে তাকালো, খেয়াল করলো আসলেই পুরোটা ভিজে গিয়েছে লোকটা। মুখে কিছু বলতে চায় শব্দ বাক্য পুনরায় নিজের মাঝে রেখে ঢুক গিল্ল নিল। আদ্র মায়েদের আর কিছু না বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উঠে সোজা চলে গেল ভূমির কক্ষের দিকে। এরই মাঝে আদ্রি মায়েশাও আগমন ঘটে। এবার দুজন যা যেন ভারী অবাকের পর্যায়ে পৌঁছালো। এরা সবাই কোথায় থেকে আসছে এমন কাক ভেজা হয়ে, তা যেন আগ্রহ চেপে ধরল। একটা ছেলে মেয়ে বাড়িতে নেই সে কথা তো জানতো না। কেবল তখন আদ্রকে দেখেছিল মিসেস সাবিনার কাছ থেকে কেমন তাড়াহুড়া করে ছাতা নিয়ে যেতে। যদিও প্রশ্ন করেছিল, তবে আদ্র উত্তর না দিয়ে বেরিয়ে এসেছিল পরে জানবে বলে। মিসেস সাবিনা এবার ভূ প্রসারিত করলে মেয়েদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে তোরা সবাই এরম ঝুপ বৃষ্টির মধ্যে? ভূমি কি হয়েছে? আদ্রি ধীর কণ্ঠে জবাব দেয়, মাইশা আপু আর ভূমি কোথায় গিয়েছিল তা তো হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়, ওরা ওখানে আটকে যায়। আমার টেনশন হচ্ছিল খুব, তখনই ভাই আসে কলেজ থেকে। তো ভাইয়াকে কথাটা জানলে ভাইয়া ছুটে যায় সেখানে। ভাইয়ের পিছনে আমিও গিয়েছিলাম। আর ভূমি তো শরীর ঠিক নেই, বেশি ভিজে যাওয়ার আর হেঁটে আসতে পারছিল না। আদ্রি কথা শুনে মিসেস সাবরিনা তেতে উঠলেন, কি এই মেয়ে, আমি নিষেধ করেছিলাম না এমন শরীর নিয়ে যেতে, বেশি লাফালাফি না করে? কেন এমন দুপুরবেলা বাইরে গেল, আবার বৃষ্টির মধ্যে ভিজে আসলো? এই মেয়েকে আবার কিছু একটা না করলে হচ্ছে না। সিঁড়ি বেয়ে উঠে আদ্র ভূমির ঘরে এসে ঠিক ওয়াশরুমের সামনে গিয়ে নামায় ভূমিকে। কড়া গলায় ফ্রেশ হয়ে নিতে বলে চলে জেলে নিলে ভূমি ওই স্পর্শে ডাক দেয়, ভাইয়া। ভূমি আওয়াজ পেয়ে আদ্র থামে, তবে ঘুরে তাকায় না তার দিকে, মাথা দুলিয়ে জানতে চায় কি হয়েছে। ওয়ার্ডরোব থেকে আমাকে জামা বের করে দিন একটা প্লিজ। আদ্র কিছু সেকেন্ড একইভাবে দাঁড়িয়ে উল্টো ঘুরে পাশে রাখা ওয়ার্ডরোবটা খুলে একটা কালো রঙের গেঞ্জি আর প্লাজো বের করে ভূমির দিকে না তাকিয়ে হাতে দিয়ে সেখান থেকে 1 মিনিট না দাঁড়িয়ে বেরিয়ে আসলো ঘর থেকে। ভূমি কিছু সময় তাকিয়ে থাকলো আদ্রে যাওয়ার দিকে, মুখের মাঝে হাসি রেখা প্রসারিত হলো। লোকটার এমন যত্ন দেখে ভালো লাগা আরও কিছুটা বেড়ে এলো আদ্রের প্রতি। পরক্ষণে মজির মাঝে একটা প্রশ্ন ঘুরতেই চুপ হয়ে নিল। আদ্র ভাই কেন হুট করে কোথা থেকে এসেছিলেন, এমন করলেন কেন? ওনাকে তো আমি সমস্যার কথা বলিনি, তবে কোনোভাবে কি জেনেছে? আদ্র বলল না তো। কথাটা মাথায় আসতে এবার মুখে লজ্জা ভর করলো। সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে পড়েছে রাতের দ্বিতীয় প্রহরে। টিচার চলে গিয়েছে কিছু সময় হলো ভূমিদের। আদ্র আসার পর থেকে আর বাহিরে আসেনি, এমন কি খেতেও নামেনি। মাইশা আদ্রি ঘরে গিয়ে শুইতে ঘুমের মতো তলিয়ে গিয়েছিল। হয়তো উঠেছে কিন্তু নিচে আসেনি। ভূমি আদ্রির সোফায় বসে আছে। হঠাৎ সিঁড়ি বেয়ে হন্তদন্ত ছুটে আসছে মাইশা।
মাইশার এমন কাণ্ডে হতবাক হয়ে তাকালো দুবন, উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আদ্রি উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলো কি হয়েছে, আদ্রের জ্বর এসেছে। ফুপি কোথায়, ডাকো তাড়াতাড়ি। মাইশা চিন্তিত কণ্ঠে কথাটা বলে হাঁটা হলো মিসেস সাবিনার কক্ষের দিকে। সারা বিকেল সন্ধ্যা জুড়ে বৃষ্টির তাণ্ডব দেখিয়ে এখন কিছুটা থেমেছে, সময়টা গড়িয়ে পড়েছে রাতের দ্বিতীয় প্রহরে। শান্তি মঞ্জিলের প্রতিটি সদস্যের অবস্থা এই মুহূর্তে আদ্রের ঘরে। সকলের মুখে গভীর চিন্তার ছাপ। মায়েরা বসে আছে বিছানা আদ্রের মাথার পাশে, কিছুটা দূরে ভূমি আর আদ্রের পায়ের কাছে বসে আছে মাইশা। সাদা বেরিয়েছে ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আনতে। মিস্টার আফজাল তুফাইল কিছুক্ষণ হলো নিজেদের ঘরে গিয়ে শুয়েছিলেন। যেতে না করলে মিসেস সাবিনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মিস্টার আফজাল মনমরা হয়ে ছেলের চেহারা দেখতে দেখতে বেরিয়ে গিয়েছেন ঘর থেকে। মানুষটা বেশ গম্ভীর থাকলেও ছেলের প্রতি ভালোবাসা কখনো মুখে প্রকাশ করেন ঠিক, তবে মনের ভিতরে 1 মাস টান মায়া পুষে রেখেছে, তাতে কেবল তিনিই জানেন। ছেলের এমন অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে থাকতে দেখে বুকটা কেঁপে উঠেছে বারবার। সন্ধ্যা থেকে জোরের তাপ কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ছেলের অসুস্থতা খবর পেয়ে মিস্টার আফজাল অফিস থেকে আসার সময় ডাক্তারের সাথে নিয়ে বাড়ি এসেছিলেন। জ্বর মেপে তা যখন 100+ জানান, মিসেস সাবিনা অস্থির হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। এত বছর পর ছেলেটা এলো আর এমন হুট করে অসুস্থ হয়ে বলল। আদ্রের শক্তপোক্ত চেপটে শরীরটা বিছানায় লেপটে আছে কেমন নিস্তেজ হয়ে। প্রথম দিনে ওঠা জ্বরে যেন কেমন কাহিল করে ফেলেছে শরীর, চোখ খুলে কি এখন পর্যন্ত। এই কঠিন গরমের জন্য তার শরীরে মালুম করছে না। ভারী কম্বল গায়ে জড়ানো, তাও কেঁপে কেঁপে উঠছে বারবার। ভূমি পাশে দাঁড়িয়ে এক মন দেখছে তার মানুষটাকে। কষ্টের সাথে সাথে নিজের মাঝেও যেন তার অপরাধের জোয়ারটা বইছে। তার কারণে আজ আদ্রের এমন অবস্থা। সে যদি মাইশার কথা না শুনতো আর ওনার সাথে না বাহিরে যেত, এমন পরিস্থিতিতে কেবল পড়তো না। আর না আদ্রকে ভিজতে হতো তাকে আনতে গিয়ে। ভূমি করুণ দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো জ্বলে উঠছে টইটুম্বর। মন চাইছে ছুটে গিয়ে নিজের অন্তর পুষে থাকা মানুষটাকে ললাটে নিজের উষ্ঠ চূড়ায় শুয়ে দিতে, মাথায় জলপট্টি দিয়ে দিতে, কিন্তু মায়েদের সামনে তা তো আর করা সম্ভব না। চলবে, আজকে 2টি পার্ট তো কালকে বেশি করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।